আমাজন এমন একটি জঙ্গল যেখানকার প্রত্যেকটি ধাপ রহস্যময়। বড় বড় অ্যানাকোন্ডা থেকে শুরু করে প্রচুর ভয়ঙ্কর জীবজন্তু। এগুলি তো কেবলমাত্র 10% ভয়ঙ্কর রহস্য, যা কেবলমাত্র ক্যামেরাতেই বন্দি করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও 90% রহস্য আছে যেগুলি এই জঙ্গলের গভীর কালো ছায়ার মধ্যে লুকিয়ে আছে। এখানে একটি প্রাণী আছে, এটি দেখুন। দেখলেই মনে হবে এটি একটি বড় মাপের পাইথন সাপ, কিন্তু আপনি যদি তাই ভেবে থাকেন তাহলে কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল, কারণ এটি হচ্ছে জায়ান্ট ইল। সব থেকে অবাক করার মতো কাণ্ড হলো এই এত বড় মাপের ইলটিকে কিভাবে ধরা হয়েছিল। ব্রাজিলের কিছু জেলে অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। হঠাৎ করেই তাদের জালে এই ইলটি ধরা পড়ে। প্রায় 250 বছর ধরে বিজ্ঞানীরা জেনে এসেছে যে ইল মাছের 3টি প্রজাতি আছে। এগুলি হলো ইলেকট্রিক ইল, ভ্যারি ইলেকট্রিক ইল, ভোল্টা ইলেকট্রিক ইল। এই সকল প্রজাতির ইলেকট্রিক ইল অ্যামাজন নদীতেই দেখতে পাওয়া যায়, কিন্তু তারা এটা জানতো না যে আরও নানান প্রজাতির ইলও এই অ্যামাজন নদীতে আছে। এই মাছটি অত্যন্ত শক্তিশালী। এই ইলেকট্রিক ইল প্রায় 460 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, আর এতটা ভোল্ট যে কোনো বড় মাপের প্রাণীকে আড়ষ্ট করে দিতে পারে। এই ইলেকট্রিক ইলের বিদ্যুতের শক এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এটা মানুষের শ্বসনতন্ত্রকেও নষ্ট করে দিতে পারে, এমনকি হার্ট ফেলেরও অনেক আশঙ্কা থাকে। এই বিদ্যুৎ এতটাই গতিসম্পন্ন হয়ে থাকে যে এতে 40 ভোল্টের লাইট বাল্ব চালানো যেতে পারে। উদাহরণ হিসেবে এই ফুটেজগুলি দেখুন, কিভাবে এই ছোট্ট প্রাণীগুলি তার থেকেও বড় মাপের প্রাণীগুলিকে কিভাবে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করছে। যত বড় এদের সাইজ হবে তত বেশি ভোল্টেজ এরা জেনারেট করতে পারবে। শুধু বডি টাচ করলেই এরা ইলেকট্রিক শক মারে না, এমনকি মেটাল দিয়ে এদের টাচ করলেও শক আপনাকে পুরো প্যারালাইজড করে দিতে পারে। এবার আপনি ভাবতে থাকুন, এই বড় আকৃতির ইলেকট্রিক ইল এটি কতটা ভোল্টেজ জেনারেট করতে পারবে। ভাগ্য ভালো ছিল যে সেদিন এই জেলেগুলো ইলেকট্রিক শক খায়নি, না হলে এই জায়গায় ওদের মৃত্যু হয়ে যেত। আজকের দিনে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জঙ্গল হিসেবে বিবেচিত করা হয়, কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে অ্যামাজনের মতো আরও একটি ভয়ঙ্কর জঙ্গল আছে, যার নাম হলো দি কঙ্গো রেন ফরেস্ট। এটি সেন্ট্রাল আফ্রিকাতে অবস্থিত। কঙ্গো জঙ্গল এতটাই বড় যে এর ভেতর 20টি ইউনাইটেড কিংডমকে রাখা যাবে। এই জঙ্গলটি যতটা বড় তার থেকেও বেশি ভয়ানক এবং রহস্যপূর্ণ। 1959 সালে কলোনেল রেমি ভ্যান লিয়ার্ডি বেলজিয়াম এয়ারফোর্সে কাজ করতেন। মিশন শেষ করে তিনি তার মিলিটারি ক্যাম্পে ফিরছিলেন। তার জার্নিটা ছিল কঙ্গো ফরেস্টের উপর দিয়েই। জঙ্গলের উপর দিয়ে ওড়ার সময় কর্নেল হঠাৎ একটি সাপের মতো আকৃতির বিশাল প্রাণীকে দেখতে পান। ভ্যান লিয়ার্ডি একজন বিখ্যাত পাইলট ছিলেন, তাই তিনি উপর থেকে নিচে দেখা জিনিসগুলিকে ভালোভাবেই দেখতে পারতেন। অদ্ভুত এই জিনিসটিকে দেখার আগ্রহে যখন তার হেলিকপ্টারটিকে তিনি নিচের দিকে নামান, তখন তিনি দেখতে পান যে এটা বড় মাপের একটা সাপ। তার রিপোর্ট অনুযায়ী সাপটি প্রায় 50 ফুট দৈর্ঘ্যের ছিল। সাপের উপরের বডি ডার্ক গ্রিন আর ব্রাউন কালারের দ্বারা কভার করা, আর নিচের দিকটা সাদা। এই অদ্ভুত সাপটিকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য হেলিকপ্টারটিকে আরও নিচের দিকে নামান তিনি, আর সেই সাপের চারপাশে ঘুরতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে সাপটি তাকে অ্যাটাক করার জন্য প্রায় 10 ফুট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছিল। এরপর কর্নেল যখন বুঝতে পারেন যে এটা বিপদের সংকেত, তখন তিনি তড়িঘড়ি হেলিকপ্টারটিকে উপরে তোলার সিদ্ধান্ত নেন। কিন্তু ফিরে আসার পর যাতে এই অদ্ভুত দৃশ্যটির সাক্ষী প্রমাণ দিতে পারেন, তার জন্য তিনি বেশ কিছু ছবিও তুলে নেন। কর্নেলের তোলায় এই ছবিটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এক অদ্ভুত ব্যাপার হলো কর্নেলের রিপোর্টের সাথে এখানে স্থানীয় লোকজনদের রিপোর্টের অনেক মিল পাওয়া যায়। এখানকার লোকাল মানুষজনরা বেশিরভাগ সময়ই জঙ্গলে এই দানব এবং বিশাল বড় আকৃতির সাপ দেখার দাবি করেন। গবেষকদের মতে এই সাপটি সম্ভবত কোনো বড় আফ্রিকান রক পাইথন হবে, কিন্তু কিছু গবেষকরা মন্তব্য করেন এটি কোনো টাইটানোবয়া সাপ হবে। এই সাপ আজ থেকে প্রায় 6 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। 2009 সালে আমাজন জঙ্গলের মধ্যেও এর সবথেকে বড় জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে, যার দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট। একটা সময় এই সাপটা কঙ্গো এবং আমাজনের মতো জঙ্গলের উষ্ণ ও আর্দ্র এলাকায় বসবাস করতে পছন্দ করত, আর তারা বিশাল বড় সাইজের প্রাণীদের ধরে শিকার করে খেত। টাইটানোবয়া সাইজে বড় হওয়ার কারণ হলো 6 মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল বেশি উষ্ণ এবং এই সময় অক্সিজেনের লেভেলও ছিল অনেক বেশি। এটা হলো সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ। উষ্ণতা বেশি হওয়ার কারণে তারা বেশি খেতে পারত, তাই তার সাইজও অনেক বড় হতো। আর বাতাসে বেশি অক্সিজেন থাকার কারণে সেই সময় সাপেরা ভালোভাবে শ্বাস প্রশ্বাসও নিতে পারত, যা তাদের সাইজে বড় হতে সাহায্য করত।
কর্নেলের এই ফটোটি দেখে আর স্থানীয় মানুষজনদের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু গবেষকেরা মন্তব্য করেন যে এখনও কম্বো বা আমাজনের গভীর জঙ্গলে এই টাইটানোবোয়া অল্প কিছু প্রজাতি জীবিত আছে। এই দুই জঙ্গলের বেশ কিছু অংশ এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। কঙ্গো জঙ্গলটি রহস্যময় হওয়ার কারণ হলো এখানে কিছু কিছু প্রাণীদের দেখা গেছে যাদের অস্তিত্ব লক্ষ লক্ষ বছর আগে ছিল। এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হলো জায়ান্ট স্পাইডার JBA ফোফি। এই দানব মাকড়সাটি সম্পর্কে এখানকার উপজাতিরা প্রায় সময় তথ্য দিয়ে থাকেন। এই মাকড়সাটির সাইজ প্রায় একটা 5 বছরের বাচ্চার সমান হতে পারে, আর এরা পাগুলোকে 1 মিটার দূরত্বে প্রসারিত করতে পারে। এরা অনেকগুলি গাছ নিয়ে জাল বুনতে থাকে। এদের জাল এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা শুধুমাত্র জাল দিয়ে ছোটখাটো প্রাণীগুলিকে ফাঁদে ফেলে না, মাঝে মধ্যে মানুষজনও এদের জালের ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়ে। স্থানীয় উপজাতিদের মতে এই মাকড়সাগুলো গাছের শিকড়ের নিচে রাস্তা তৈরি করে পাতা দিয়ে নিজেদেরকে সেখানে কভার করে রাখে, আর যখন কোনো প্রাণী তাদের জালে আটকে পড়ে সাথে সাথেই তাদের লুকানোর জায়গা থেকে বের হয়ে তার উপর আক্রমণ করে। 1990 সালে যখন ইংল্যান্ড থেকে কিছু মিশনারি এখানকার উপজাতিদের সাথে নিয়ে এই কঙ্গো জঙ্গলটি ঘুরছিল, হঠাৎ ব্রিটিশ মিশনারি অথর জমসন এবং তার সঙ্গীরা একটা বিশাল মাকড়সার জাল দেখতে পান। তারা সবাই এই মাকড়সার জালে জড়িয়ে পড়ে। তারা লক্ষ্য করে যে হঠাৎ করে কোথা থেকে একটা 1 মিটার লম্বা মাকড়সা তাদের দিকে তেড়ে আসছে। অথরকে এই মাকড়সাটি কামড় দেয়, যদিও তারা বন্দুক দিয়ে মাকড়সাটিকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরে মাকড়সার কামড়ে তার শরীর ফুলতে শুরু করে এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হতে থাকে। ঠিক এই ঘটনার কিছুদিন পর তিনি মারা যান। আর একটা তথ্য অনুযায়ী 1938 সালে একদল এক্সপ্লোরার যখন এই কঙ্গো জঙ্গলে ভ্রমণ করতে এসেছিলেন, তখন তারা লক্ষ্য করে দেখলেন যে এক অদ্ভুত ক্রিয়েচার তাদের দিকে ছুটে আসছে। প্রথমে তারা মনে করেছিল এটা একটা বাঁদর হবে, কিন্তু পরে তারা মনে করেন যে এই অদ্ভুত জীব দানবাকৃতির একটা বড় মাকড়সা। আগে যখন এক্সপ্লোরাররা এই জঙ্গলে ঘুরতে আসতো তখন লোকাল ট্রাইবরা তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিত, যদি জঙ্গলের মধ্যে কোথাও বিশাল মাকড়সার জাল দেখতে পাওয়া যায় তাহলে যতটা সম্ভব তারা যেন সেখান থেকে বেরিয়ে আসে, না হলে যে কোনো মুহূর্তে এই দানবগুলো তাদের উপর হামলা করতে পারে। আগে এই মাকড়সাগুলো এই জঙ্গলের একটি কমন ক্রিয়েচার ছিল, কিন্তু বর্তমানে তাদের অস্তিত্ব খুব অল্প সংখ্যক, কারণ বর্তমানে মানুষজন বন জঙ্গল কাটা শুরু করেছে। তাদের অস্তিত্ব খুব সংকটে পড়েছে। 2003 সালের পেরুর একজন গ্র্যাজুয়েট ছাত্র থ্রয় আলেকজান্ডার যখন আমাজন জঙ্গলের রিসার্চ করছিল, তখন জঙ্গলের মধ্যে তিনি এই অদ্ভুত স্ট্রাকচার দেখতে পান। এই স্ট্রাকচারটি গাছের একটি পাতার পেছনে ছিল, যা দেখতে বেশ রহস্যময় লাগছে, রাইট? এর ঠিক মাঝখানে সিল্কের তৈরির একটি টাওয়ারও আছে, আর এর চারিদিকে সিল্ক দিয়ে বেড়া তৈরি করা আছে। ওই ছাত্রটি স্ট্রাকচারের ফটো তোলে এবং এটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। কিন্তু আশ্চর্য ঘটনা হলো আজ পর্যন্ত এই ধরনের স্ট্রাকচার কেউ কোথাও কোনোদিন দেখেনি। এই অদ্ভুত জিনিসটির রহস্য দেখার জন্য বিজ্ঞানীদের একটি টিম পেরুর ওই অংশে ভিজিট করেন। বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এই জায়গা থেকে প্রায় 45টি স্ট্রাকচার ডিসকভার করেন। এর মধ্যে কিছু স্ট্রাকচার গাছের ডালে এবং কিছু পাতার মধ্যে ছিল। ওই ছাত্রটি এই আজব স্ট্রাকচারের নাম দেয় সিল্ক হেঞ্জ। মাইক্রোস্কোপের সাহায্যে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেড়াগুলির আশেপাশে ছোট ছোট পিঁপড়ে বেড়াচ্ছে। কিছুদিন পর সিল্কের টাওয়ারটি ব্রেক হওয়া শুরু করে, আর ভিতর থেকে একটা স্পাইডারের বাচ্চা বেরিয়ে আসে। আসলে এই স্ট্রাকচারটিকে স্পাইডারদের একটি বিশেষ প্রজাতি তৈরি করে, যাদের কেবলই অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই মাকড়সাগুলো এইভাবে সিল্ক দিয়ে বেড়া তৈরি করে তার মধ্যে ডিম পাড়ে, যাতে পিঁপড়ের দল এই ডিমটিকে নষ্ট না করে ফেলে, আর ডিমের কাছে আসার চেষ্টা করলে তারা যেন সিল্কের বেড়াতে আটকে যায়। 2015 সালের একটি অদ্ভুত প্রাণী ইন্টারনেটে ভাইরাল হয়। এটি অ্যামাজন জঙ্গলের কাছাকাছি একটি বিচের উপর দেখতে পাওয়া যায়, আর এই অদ্ভুত প্রাণীটিকে ভিডিওতে রেকর্ড করে ইন্টারনেটে পাবলিশ করে দেওয়া হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ইল মাছের মতো প্রাণী বালিতে পড়ে আছে। অনেকেই হয়তো এই অদ্ভুত প্রাণীটিকে দেখে মন্তব্য করবেন যে এটি কোনো প্রাণী নয়, এটি হয়তো কোনো এলিয়েন হবে। আবার অনেকে মন্তব্য করবেন যে হয়তো এটি কোনো নূতন সামুদ্রিক প্রাণী, যাদেরকে আগে কখনো ডিসকভার করা সম্ভব হয়নি। আবার অনেকে হয়তো মন্তব্য করবেন যে এটি ইল মাছেরই নূতন কোনো প্রজাতি হবে, যাদের অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে আছে। বায়োলজিস্ট অ্যান্ড মারিন এক্সপার্ট এই জঙ্গল সম্পর্কে ভালো নলেজ আছে। তারাও এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে গবেষণা করার আগ্রহ দেখায়। প্রথম দিকে তারাও মনে করেছিলেন যে এটি কোনো সামুদ্রিক প্রজাতির প্রাণী হবে, আর এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে, হয়তো অজানা কোনো কারণে ঢেউয়ের সাথে ভূপৃষ্ঠে ভেসে এসেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই প্রাণীটি কি হতে পারে?
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।